আচ্ছা, হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে কি? তার কেস ট্রেকিংটা মানে তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেটা বলার জন্যেই আমি আজকে কেস ট্রেকিংটা শুরু করছি, তারপর অর্গানন নিয়ে আমরা আলোচনা করব। কোথায় কোথায় ভুল হয়েছে? ভুলটা হচ্ছে যে ওই সেটা হচ্ছে যে আমরা যখন রোগীকে প্রশ্ন করব, সেই প্রশ্নটার কখনোই এমনভাবে প্রশ্নটা করব না যে তার অ্যান্সারটা ইয়েস আর নো। যেমন, আপনি কি ডিম খেতে ভালোবাসেন, এইভাবে প্রশ্ন। আপনি কি খেতে ভালোবাসেন? হ্যাঁ, আপনি কি মাছ খেতে ভালোবাসেন, এইভাবে প্রশ্ন হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে এমনভাবে করবে, রুগী নিজে থেকে বলবে যে আমি অমুক খাবারটা খেতে ভালোবাসি, অমুক খাবারের গন্ধ আমার বমি না, অমুক খাবারের গন্ধ হলে আমার পেট ব্যথা হয়। রুগী নিজে থেকে এই কথাগুলো বলে। সেই জন্য আমাদের প্রশ্নের ধারাটা, ধরনটা কিন্তু একটু অন্যরকম। আর অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, আমরা কয়েকটা লক্ষণ দেখার পরে আমরা মনে মনে একটা ওষুধ চিন্তা করি। হ্যাঁ, মনে মনে একটা ওষুধ চিন্তা করে ফেলি যে এই ওষুধটা হতে পারে। এবার কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানে ডাক্তারবাবুরা বা হোমিওপ্যাথ তারা করে কি, সেইভাবে প্রশ্নটা শুরু করে। যেমন ধরুন, যদি দেখা যায় কারো পেট ব্যথা আছে, আমেশা আছে, এবার আমার মাথায় ঢুকে গেছে মাকসল। এবার মাকসলে আমি পড়েছি, মাকসলে যে সমস্ত কথাগুলো আছে সেই প্রশ্নগুলো আমি করি। তাহলে আমি কিন্তু জোর করে কিন্তু রুগীকে মাকসলের দিকে নিয়ে যাচ্ছি, তাই না? আপনি ভেবে নিয়েছেন? হ্যাঁ, মাকসল হতে পারে। তাহলে এবার আমি প্রশ্নগুলো সবসময় করবো যে মাকসলের যা যা লক্ষণ আমার পড়া আছে সেইভাবে আমি প্রশ্ন করি। কিংবা একটা নাক ভূমিকা, আমি 2-4টে লক্ষণ দেখে দেখলাম যে নাক ভূমিকার লক্ষণটা আছে। সেই নাক ভূমিকার লক্ষণ দেখে আমি তাকে এমনভাবে প্রশ্ন করলাম যে সে নাক ভূমিকার রুগী না, তাহলে জোর করে আমি নাক ভূমিকা বানিয়ে দিই। মানে রুগী তো ইয়েস আর নো বলবো। সেই জন্য আমাদের জিজ্ঞেস করার ধরনটা ঠিক চেঞ্জ করতে হবে। মাথার মধ্যে কোনো রকম মানে ওষুধ মাথায় ঢোকানো যাবে না, রুগী তার নিজের থেকেই বলবে। এবার হচ্ছে আমরা চিকিৎসা দু ধরনের চিকিৎসা করি, একটা হচ্ছে ক্রনিক চিকিৎসা করি, একটা হচ্ছে অ্যাকুট। তাহলে অ্যাকুট চিকিৎসা যখন করি তখন কিন্তু মাথায় রাখতে হবে অ্যাকুটের পিছনে কোনটা অ্যাকুট, অ্যাকুটের সংজ্ঞাটা কি। অ্যাকুট মানে দীর্ঘদিন রোগ ভুগলে কি সে ক্রনিক রুগী বা ক্রনিক চিকিৎসা করতে না। ক্রনিক রুগী সেই হবে যার পিছনে মাইক্রোবেটিক কারণ আছে। সেই রুগীটা প্রথম দিন থেকে ক্রনিক ডিজিজ হতে পারে। আবার কোনো একটা রোগে দেখা গেল যে সে অনেক দিন ধরে ভুগছে, 1 মাস 2 মাস 6 মাস এরকম ভুগছে কোনো একটা রোগে। তাহলে দীর্ঘদিন ভুগছে, তাহলে কি আমাদের কাছে সেটা কি ক্রনিক রোগী হবে? না, ক্রনিক রোগী হবে না। তার সেটা কিন্তু একই হবে। যেমন ধরুন, আমাদের 2 বছর আগে একটা ভয়াবহ একটা রোগ হয়ে গেল সারা পৃথিবী জুড়ে, সেটা হচ্ছে করোনা। করোনা রোগের পরে তো নানা রকম জটিলতা দেখা গেছে। তাহলে করোনাটা কি একই জিনিস? তাহলে একই জিনিস সহজভাবে আমরা বুঝতে পারি যে একই জিনিসটা হচ্ছে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা এক্সাইজ কজ আছে, উত্তেজক কারণ। তো এরকম অনেক উত্তেজক কারণ আছে। কেউ হয়তো একটা অ্যাক্সিডেন্টে করে একটা আঘাত পেল, সেটা কারণটা হচ্ছে আঘাত পাওয়া। তাহলে এই পিছনে একটা এক্সাইজিং কজ আছে। এখন বর্ষার দিন, কেউ হয়তো বিশেষ কারণে বা
অনিচ্ছা সত্ত্বেও সারাদিন বিচিত্র দিয়ে চলে। এই কর্মক্ষেত্রেই হোক বা বিশেষ প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক, সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজার পরে তার বুকে সর্দি জমে গেল, বুক শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তাহলে এইটা কি একই জিনিস না? এর পিছনে কিন্তু সেই এক্সাইটিং কজ। তাহলে এক্সাইটিং কজ যখন উত্তেজক কারণ যখন আছে, তখন কিন্তু এটা একই। তা এইভাবে আমরা কেস টেকিংটা করার সময় আমাদের মানে কীভাবে আমরা কেস টেকিং, আলোচনা অনেকবার হয়েছে, আবার আমরা এটাকে বারবার রিপিট করছি। কেন রিপিট করছি? আমরা যে কথাটা বলি বরাবর যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সাফল্যের একটা চাবিকাঠি এটা হচ্ছে কেস টেকিং। কেস টেকিং একটা আর্ট। এই আর্টটা কিন্তু কোনো স্কুল কলেজে পড়ানো সম্ভব না। একটা ফরম্যাট দিতে হবে, যেমন আমরা একটা ফরম্যাট দিলাম, এইভাবে আপনি কিন্তু কোন রোগীকে আপনি কিভাবে প্রশ্ন করবেন সেই স্টাইলটা কিন্তু আপনাকে নিজের থেকে অর্জন করতে, নিজে অর্জন। কিভাবে আপনি অর্জন করবেন? আপনি যখন অসংখ্য রোগী দেখবেন, সেখান থেকে আপনার একটা অভিজ্ঞতা আসবে। তা সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনার অটোমেটিকই নিজের থেকে তৈরি হবে। কে তৈরি করে দিতে পারবে? এটা স্কুল কলেজে শেখানো হয় না, শেখানো সম্ভব। যেমন একটা উদাহরণ আমি দিই, আমি বিএমএস পাস করার পরে একটা দাতব্য চিকিৎসালয়ে বসে, সেখানে প্রচুর রোগী হচ্ছে। তা তখন আমার বয়স হয়তো 28 কি 30 সালে, ইয়াং এজ। একটা মহিলা পেশেন্ট এসে, তার বয়স হয়তো 18 কি 20। এবার আমাদের সিস্টেম অনুযায়ী যেভাবে আমরা কেস টেকিং করি, সেই সিস্টেম অনুযায়ী তার হিস্ট্রি নিচ্ছি। নেওয়ার পরে এইবার হঠাৎ করে সে উঠে রেগে গেছে, এত কথা জিজ্ঞেস করছে। আপনি ওষুধ দেবেন, কি রোগ হয়েছে ডায়াগনোসিস করবেন, অত কথা দরকার। হ্যাঁ, এখন এই যে স্টাইলটা তাহলে আপনি কিভাবে ট্যাকেল করবেন? আপনাকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ট্যাকেল করতে হবে। যেমন এই কয়েকদিন আগেও একটা রুগী এসেছিল ঠাকুরনগর থেকে, আমি মাঝে গ্রামে বসে ওখানে, সে বয়স্ক, প্রায় 55-60 বছর বয়স। ওটা ফ্যামিলি নিয়ে এসে আসার পর তাকে বেশ একটা জটিল কেস, জটিল কেসটা আমার কেস থেকে খুঁটিয়ে করতে হবে। বলে আমার চুলকনি হয়েছে, আপনি চুলকনি ওষুধ, অত কথা তো বলতে পারবো না। আর অত কথা বলবো কেন? হ্যাঁ, অত কথা বলবো। আপনি ডাক্তার, আপনি ডায়াগনোসিস করে আমাকে ওষুধ। আমি তো দেখেন, আপনি তো অ্যালোপ্যাথি অভ্যস্ত, ওগুলো অ্যালোপ্যাথিতে হয়। আমাদের তো সিমটমের চিকিৎসা, সিমটম বের করতে গেলে আমাকে তো অনেক কিছু ওরা অত সুযোগ। যাই হোক, সেই পেশেন্টটাকে আমি আর দেখিনি। আচ্ছা, আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। তা এখন এই কেস টেকিং এর ক্ষেত্রে আমরা কেমোমিলা দিয়ে দিতে হবে। না, কেমোমিলা দিলে হবে না, কেমোমিলা দিলে হবে না। আপনি অত সহজ নয়। আমি এক কথা বললাম, সে নিচ্ছে না যখন। যাই হোক, এবার আমরা আগে বলছি যে কেসিং এর একটা আর্ট, এই আর্টটাকে আমরা কিভাবে অর্জন করি। প্রথমত তার একটা সায়েন্টিফিক বিষয় তো আছেই, তার একটা ফরম্যাট তো আছেই, নিয়ম শৃঙ্খলা তো আছে। আর সেখান থেকে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা অর্জন করবো সেই আর্টটা আমরা কীভাবে শিখব, সেই আর্টটা আমাদের অভিজ্ঞতা। তাহলে
হচ্ছে যত বেশি আমরা রুগী দেখবো, বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে, ততই আমরা আয়টা ভালো আয় করতে পারি। যার জন্য বলা হয়েছে সে যে যত ভালো কেস টেকিং করতে পারে সে তত সব জায়গায় মানে যারা হোমিওপ্যাথি যারা টেকনিক পায় তারা কিন্তু বিভিন্ন কৌশলে তারা কিন্তু কেস টেকিং করে। আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা রোগের চিকিৎসাটা করি না, রুগীর চিকিৎসা করি। তা রুগীটা কে? রুগীটা হচ্ছে, এবার রুগী বলতে গেলে কে বোঝায়? একটা উদাহরণ দিয়ে বলি, এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মাথা, এটা আমার পেট, সবই কিন্তু আমার। হ্যাঁ, আমরা যখন বলি সবই আমার, তাহলে আমি তো একটা আছে। তো সেই আমিটা হচ্ছে আমার ভাইটা। অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে রোগ যখন হয় কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার ফলে রোগ হচ্ছে। আর আমাদের ক্ষেত্রে যেটা আমরা আমাদের অনেক পদ্ধতিতে যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে ভাইরাল ব্যাকটেরিয়া ইজ নট এ রুট কজ অফ দ্য ডিজিজ। ভাইরাস ব্যাকটেরিয়া একটা এক্সাইটিং কজ। রুট কজটা কি? রুট কজটা হচ্ছে সোরা সিটিলিক সাইটোসিস বলে একটা অদৃশ্য শক্তি আছে। এই শক্তিটা হচ্ছে ডিজিজ প্রডিউসিং পাওয়ার, অদৃশ্য শক্তি, রোগ সৃষ্টিকারী একটা অদৃশ্য শক্তি। সেই শক্তিটা রোগ সৃষ্টি করে। তা সেই অদৃশ্য শক্তিটা হচ্ছে ডিজিজ ফোর্স। তাহলে ডিজিজ ফোর্স, ফোর্স যেখানেই যে ফোর্সটাই থাক না কেন, ফোর্স মানে একটা অদৃশ্য। ঠিক আছে, স্যারকে বলে দিচ্ছি, স্যার এখন একটা ক্লাস নিচ্ছে। হ্যাঁ, বলে দিচ্ছি। তা মানে ফোর্স বলতে একটা অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তি কিন্তু আপনার তাহলে এফেক্টটা দেখা যায়। যেমন এখন তো এর আগে যে আমাদের ট্রেন চলতো বাষ্প ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন বলতে আগুনে জ্বালিয়ে তাপ সৃষ্টি করে সেখানে জলটাকে বাষ্প করা হয়। জলটাও দেখা যায়, আগুনটা দেখা যায়, কিন্তু বাষ্প তৈরি হওয়ার ফলে যে শক্তিটা, এই আলোটা জ্বলছে। এই আলো তৈরি হচ্ছে কোথায়? ধরে নিন আমাদের ব্যান্ডেড বা সাঁওতাল যেখানে হোক অনেক দূরে তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তিটা কি চোখে দেখা যায়? দেখা যায় না। বিদ্যুৎ শক্তিটা চোখে দেখা যায় না, কিন্তু আলোটা যখন জ্বলছে, ফ্যানটা যখন চলছে, এসিটা যখন চলছে, কম্পিউটারটা যখন চলছে, তখন তার এফেক্টগুলো আমরা দেখি। তেমনি সমস্ত শক্তিগুলো বিদ্যুৎ চোখে দেখা যায় না, তার এফেক্টটা আমরা দেখি। তাহলে এবার হচ্ছে যেটা হচ্ছে ভাইটাল ফোর্স, এবার হচ্ছে রোগকেও আমরা বলছি একটা অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তি অনেক রকম ভাগ রয়েছে। সেটা হচ্ছে ছোড়া আছে, আবার আর একটা ভাগ রয়েছে। তাহলে এই যে ছোড়া সিটিলিক সাইটোসিস, এগুলো হচ্ছে ডিজিজ প্রডিউসিং পাওয়ার। কিন্তু এর ব্যাপারে হ্যাঁ, দরজাটা বন্ধ। আওয়াজটা বাইরে আসবে না, দেখা ওই নিচে। এবার হচ্ছে এই রোগ হওয়ার ফলে শরীরের মধ্যে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তার একটা এফেক্ট হয়।
তাহলে ডিজিজ ফোর্সের ফলে রোগ হলে তার কিছু লক্ষণ দেখা যায়। তাহলে রোগ হলো কার রোগটা হলো? রোগটা কিন্তু দেহের হলো না, রোগটা সৃষ্টি হচ্ছে ভাইটাল ফোর্সের রোগ সৃষ্টি হলো। কেন হলো না? ডিজিজ ফোর্স একটা অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তির প্রভাবে তার রোগটা সৃষ্টি। কি করে বললাম রোগটা তৈরি হলো, সৃষ্টি হলো কি করে বললাম? বুঝবো হচ্ছে তার একটা এফেক্ট পড়ে। তাহলে এই যে তার রোগ সৃষ্টি হলো, তার যে বিভিন্ন দেহে অর্গানে তার যে লক্ষণ দেখা গেল, সেই লক্ষণের পরিবর্তন হলো। সেই লক্ষণগুলো কালেক্ট করে আমরা বললাম যে তার রোগ সৃষ্টি হয়েছে। তাহলে রোগটা হচ্ছে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ ভাইটাল ফোর্স অসুস্থ হয়েছে। তা ভাইটাল ফোর্স অসুস্থ হলে কি হয়? তার মধ্যে নানা রকম লক্ষণ দেখা দিলে সেই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে ওর ভিতরে কোন ড্রাগের প্রভাবটা রয়েছে। এখন বেলেডোনা যাইনি আমরা ডাক্তার, আমরা এখানে এই যে অ্যানালিসিস করতে গেলে তাহলে কিভাবে আমরা অ্যানালিসিস করব? তার একটা পদ্ধতি হচ্ছে কেসিং। তার লক্ষণগুলো আমরা সংগ্রহ করবো, রেকর্ড করবো, লিপিবদ্ধ করবো, করে আমরা এভ্যালুয়েশনটা করব। এভ্যালুয়েশনটা বলতে হচ্ছে তার ওষুধের মূল্যায়ন করা। খানিক্ষণ আগে একটা বই দেখালাম, রেপার্টরি। তাহলে রেপার্টরি হচ্ছে যে স্টোরেজ, রেপার্টরির কথা মানে হচ্ছে স্টোরেজ অফ দ্য সিমটমস, লক্ষণের যে স্টোর, সেই যে বিভিন্ন অর্গানও ভাগ ভাগ করে তার স্টোর করে। সেখানেও কিন্তু রেকর্ডের মধ্যে গ্রেডিং করা, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ধরুন একটা সিমটমস, একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে, আত্মহত্যা করার একটা প্রবণতা। তাহলে এই আত্মহত্যা করার প্রবণতা সবার একরকম থাকে না। তবে কারো বেশি থাকে, কারো কম থাকে, কারো মাঝামাঝি। তাহলে এইটা হোমিওপ্যাথ চিকিৎসকরা এটাকে আবার গ্রেডিং করে বিভিন্ন রকম গ্রেডে ভাগ করে দিই। সেই গ্রেডিং অনুযায়ী কিন্তু যত রকম রেপার্টরি আছে, সেই রেপার্টরি গ্রেডিং করে ভাগ করে দেওয়া হয়। তাহলে এই গ্রেডিংটা আমাকে একটু বুঝতে হবে। তাহলে আমরা সিমটমসগুলো কিভাবে কালেক্ট করি? সিমটমসগুলো আমরা কালেক্ট করি হচ্ছে কোনো সুস্থ মানুষের, আমরা অর্গাননে পরে বুঝাবো কে সুস্থ মানুষ। সবাই সুস্থ মানুষ তো নয়, বা কিরকম সুস্থ মানুষের উপরে ড্রাগ তৈরি করা হবে। সুস্থ মানুষের দেহে আমরা যে ড্রাগ, আমি গতদিন একটা বলেছিলাম যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ড্রাগ, রেমেডি অ্যান্ড মেডিসিন, এর মধ্যে ভাগ আছে। তাহলে আমরা যখন হেলদি হিউম্যান বিইং এর উপরে যখন কোনো একটা ড্রাগ প্রয়োগ করবো, তখন কিন্তু ড্রাগ প্রয়োগ করলে তার মধ্যে কিছু লক্ষণ ফুটে উঠবে। তার লক্ষণ ফুটে উঠলে সেটা রেকর্ড করা হলো, সেটা তখন হয়ে গেল রেমেডি। তখন সেটা হয়ে গেল রেমেডি। তাহলে এই যে হলো, তা সবার সিমটমসগুলো একরকম আলাদা আলাদা হয়। তা এই যে ব্যাপারটা, সেই জন্য আমাদের কিন্তু এই সিমটমসগুলো সঠিকভাবে কালেক্ট করতে গিয়ে একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে কেস টেকিং। কেস টেকিং এর মধ্যে আমরা শুধু যদি ফরম্যাট হিসেবে করি, তাহলে সঠিকভাবে আমাদের কেস টেকিংটা করা হয়। সেই নিখুঁতভাবে কেস টেকিং করতে গেলে অসংখ্য রুগী আমাকে ব্যবহার করতে করে আমার একটা অভিজ্ঞতা, যত দিন যাবে তত আমি অভিজ্ঞতাটা অর্জন করব। বিভিন্ন রুগী ঘেটে ঘেটে
আমি কিভাবে কেস টেকিং করবো, কোর্টে যে মামলাগুলো চলে, দেখবেন যে কোনো একটা ক্রিমিনাল কেস, আমি ক্রিমিনাল কেসটা বোঝাতে সুবিধা হবে বলে বলছি যে সেখানে উকিলবাবুরা কি করে, যারা নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে যারা করতে করতে তাকে নাস্তানুবোধ করে তার আসল কথাটা তার থেকে বের করে। আমাকেও তাই প্রথমে আমাকে জেরা করে করে তার মধ্যে কোন রেমেডিটা প্রভাব আছে বা লক্ষণ খুঁজে খুঁজে আমাকে আমি এটা ছোট্ট গল্প করে আপনাদের বলি। ধরুন আপনাকে একটা দায়িত্ব দেওয়া, একটা মাটির পাত্র, সেই মাটির পাত্রটা কোনো কারণে ভেঙে গেছে, অসংখ্য টুকরো আছে। এবার সেই টুকরোগুলো দিয়ে আপনাকে বলা হলো যে আপনি এই টুকরোগুলো নিয়ে বলুন এই পাত্র কিসের পাত্র ছিল, হাড়ি না কলসি না গ্লাস না বাটি, আপনি কি করবেন? দুটো কথা, একটা কথা হচ্ছে ওর খাজে খাজে মিলানো, একটা শেপ আনা। সে শেপ আনলে যখন পুরো শেপটা এসে গেল তখন আপনি বলে দিতে পারেন যে এটা কলসি কি হাড়ি কি গ্লাস কি বাটি বলে দিতে পারবেন। আবার কিছু জায়গা আছে যেই জায়গাগুলো হচ্ছে এমন কিছু ইন্ডিকেট করে, সেই ইন্ডিকেট করলে আপনি অতটুকু একটা দুটো টুকরো থেকে আপনি বলতে পারবেন এটা হাড়ি ছিল না কলসি ছিল। বিশেষ কিছু জায়গা যেমন ধরুন কলসি, কলসি কাদাটা দেখবেন কলসি, তাই না? হ্যাঁ, তা এই যে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেই জায়গাগুলো দেখলে কিন্তু আর সমস্ত সাজানোর দরকার নেই, শেপ আনার দরকার নেই, ওগুলো বিশেষ বিশেষ জায়গা দেখলে কিন্তু আমরা বলতে পারি। এরকম কিছু আমাদের হোমিওপ্যাথিক ওষুধের সিমটমস আছে যে সিমটমসের স্পেসিফিক ভাবে কিছু উল্লেখ করি। যেমন ধরুন আমাদের একটা ওষুধ আছে, ওষুধটার নাম হচ্ছে লুনা। চাঁদের আলো দেখলে অজ্ঞান হয়, আর কোন মেডিসিনের মধ্যে কিন্তু নেই। হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ পাওয়া না গেলে মেডিসিন এলো কোথায়? আমরা করতে করতে একটা পেয়ে গেলাম, তখন তো জানা না থাকলে আমরা কিছু করতে পারবো। আচ্ছা, তা এখন ব্যাপারটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে আনকমন পিপুলার সিমটম। এরকম যদি আমরা কোনো রোগীর ক্ষেত্রে আনকমন পিপুলার সিমটম পাই তাহলে কিন্তু অল্প কিছু সিমটম দরকার নেই, একটা দুটো সিমটম আপনি ওষুধ দিলে আপনি সাকসেস। দেখা যাচ্ছে শুধুমাত্র ওই মেডিসিনে আছে সিমটমটা, হ্যাঁ, আর কোনো মেডিসিনে নেই। একটা মেডিসিনের কথা বলি, হিলিয়ান, হিলিয়ানটা কি পড়েছেন আপনি? তা হিলিয়ান্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে, হিলিয়ান্স হচ্ছে তার সমস্ত রোগ যন্ত্রণা বমি করে শুনে হিলিয়ান। এরকম প্রত্যেকটা মেডিসিনের মধ্যে কিছু আনকমন সিমটমগুলো আছে। তা আমরা গতদিন আমরা যেটা বলছিলাম যে আমরা ভেটেরিনারি মেডিকেলটা তো আমাদের দখল, প্রথম কথা হচ্ছে ভেটেরিনারি মেডিকেলটাকে আমাদের দখল করতে হবে। এই দখল করার জন্য আমাদের কিছু টেকনিক নিতে হবে, কারণ এ তো অগাধ সমুদ্র, এখান থেকে অত মেধা কম্পিউটার ব্রেন আমাদের নেই যে এত কিছু মনে রাখতে পারবো। তবে কিছু টেক্সট অ্যান্ড টেস্ট দিয়ে যদি আমরা আয়ত্ত করতে পারি, তার মধ্যে একটা বলেছিলাম কোভিড মেডিকা, আরও কিছু আছে। তা আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি অ্যারেঞ্জ কি নোট আছে, যদি ইংরেজি করতে না পারে বাংলায় হ্যাঁ, ওইটা হচ্ছে মানে অল্পের মধ্যে অথেন্টিক। আপনি চাইলে আমি কলকাতা থেকে আনি, আমি তো প্রতি মঙ্গল কলকাতায় আমি
অ্যালেন স্কিনার। তা এখন ঘটনাটা হচ্ছে যে কিনোটস অনেকেরই আছে, তবে অ্যালেন কিনোটটা ভালো। আর একটা হচ্ছে ইবি ন্যাশ, ন্যাশের বইটাও ছোট্টর মধ্যে অথেন্টিক কিছু আছে। তাই অ্যালেন কিনোটটা কেন বললাম, যে ওখানে যেটা আছে সেখানে মানে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো খুব সংক্ষিপ্ত আকারে রয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওর সঙ্গে ওই যে লক্ষণ যেটা আপনি পেলেন সেই লক্ষণের সঙ্গে আরো ওই রকম ধরনের লক্ষণ আরো মেডিসিন আছে, সেটা উল্লেখ করা পাশাপাশি দেওয়া আছে। হ্যাঁ, পাশাপাশি দেওয়া আছে। যাতে মগজে ভালো ঢোকে। হ্যাঁ, কারণ আমাদের তো কম্পেয়ার না করলে তো আলাদা করতে পারবো না। এবার আর একটা বিষয় আমাকে বলতে হয়, যেমন আপনার নাম দুলাল সরকার, এর নাম হচ্ছে ইন্দ্র বিশ্বাস, এর নাম হরিদাস মন্ডল, আমার নাম নীলকমল মন্ডল। আচ্ছা, আমাদের কারো কোনো ঘাটতি আছে? কিছু ঘাটতি নেই। অথচ আমি দেখে বলতে পারবো এটা দুলাল সরকার, এটা হরিদাস মন্ডল, এটা হচ্ছে ইন্দ্রজিৎ বিশ্বাস। তাহলে কারো কিন্তু ঘাটতি কিছু নেই। ওরও নাক আছে, কান আছে, মুখ আছে, আমারও নাক আছে, কান আছে, মুখ আছে। সব পৃথিবীতে প্রায় 700 কোটির উপরে বোধহয় মানুষ আছে। আপনি সারা এত পৃথিবীতে এত মানুষ আছে, এত মানুষের মধ্যে কিন্তু আপনি একজনও পাবেন না হুবহু অনেক, এমনকি যমজ যারা আছে তা আপনি হয়তো পারবেন না, কিন্তু ওর বাপ মা বলতে পারবেন যে এটা অমুক, এটা অমুক। হ্যাঁ, কিছু থাকবে, কিছু ইন্ডিকেট থাকবে। এই যে 700-800 কোটি মানুষ, তার মধ্যে কিন্তু পার্থক্য। তাহলে আমাদের প্রায় 8000-এর উপরে হোমিওপ্যাথি মেডিসিন আছে। ড্রাগ প্রুভিং করে আরো বাড়বে, কারণ প্রুভিং প্রমাণে চলছে, আরো বাড়বে। কারোর সঙ্গে কিন্তু কারো মিল নেই। তাহলে তার একটা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ রয়ে গেছে, একটা স্বাতন্ত্র বিষয় রয়ে গেছে। তাহলে এই স্বাতন্ত্রীকরণটাই হচ্ছে হোমিওপ্যাথি। আমার সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে এই স্বাতন্ত্রীকরণটা আমাকে করিনি। তাহলে এই স্বাতন্ত্রীকরণ করতে গেলে, তোমার কি হয়েছে, পেট ব্যথা কখন হয়, 2-4 কথা শুনে কিন্তু আমি স্বাতন্ত্রীকরণ করতে পারি না। কারণ কি, আমরা জানি যে হোমিওপ্যাথি চিকিৎসা যে কোনো রোগ হোক না কেন, ক্যান্সার হোক, টিবি হোক, আলসার হোক, যাই হোক না কেন, অ্যাকোনাইট থেকে জিনকাম পর্যন্ত যত ওষুধ আছে, যে কোনো ওষুধ আমি প্রয়োগ করতে পারি। এবার কোন ওষুধটা প্রয়োগ করব, অর্থাৎ ওই পেশেন্টটা কিসের পেশেন্ট, অ্যাকোনাইটের পেশেন্ট না মেলোডোমার পেশেন্ট না রাস্তাকার পেশেন্ট, এটাকে আমাকে স্বাতন্ত্রীকরণ করতে হবে। এই স্বাতন্ত্রীকরণ করতে গেলে অন্য কোনো কথা নেই, সেটা হচ্ছে টেস্টিং। টেস্টিং করার পরে আমরা কি করবো, এভ্যালুয়েশনটা করব। এই টেস্টিংটা বারবার কেন জোর দিচ্ছি, খানিকক্ষণ আগে আমরা একটা টেস্টিং করলাম, সেখানে টেকনিক্যাল কিছু ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটিটা আমরা আবার একটু ধরিয়ে দিই, যে পেশেন্ট মানে আমরা অর্গানে পড়ব যে সিমটমস নিয়ে তো আমাদের কারবার। সিমটমস কত রকম? সিমটমস হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস, একটা অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ সিমটমটা কি? পেশেন্ট যেটা বলবে সেটা সাবজেক্টিভ সিমটম। পেশেন্ট যেটা বলবে সেটা সাবজেক্টিভ সিমটম। রুগীকে জিজ্ঞেস করা হলো, যা তোমার ঘুম কেমন, বলে আমার ঘুম সারা রাত ঘুম। তাহলে রুগী বললো, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না রুগীর ঘুম হয়, তাই না? তাহলে রুগী যেটা বলছে, ডাক্তারবাবু আমার না মাথা ঘোরে, হাঁটতে গেলে আমার মাথা ঘোরে, বিছানাতে উঠতে গেলে মাথা ঘোরে, এই যে বিষয়টা, এইটা কিন্তু আপনি দেখতে পাবেন না, কোনো যন্ত্র দিয়ে ধরা যাবে না। তাহলে এইটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম।
তাহলে রুগীর আমরা কেস টেকিং এর সময় রুগীর কাছ থেকে সাবজেক্টিভ সিমটমস রুগীর কাছ থেকে পাবো, তাকে আমরা কেস জিজ্ঞাসাবাদ করবো, করে তার কাছ থেকে আমরা তার সাবজেক্টিভ সিমটমসগুলো পেয়ে যাব। এবার এটা পেলে কি আমার কাজ মিলবে? মিলবে না। তাহলে আমাকে আরেকটা সিমটমস আছে, তাকে বলা হয় অবজেক্টিভ সিমটমস। অবজেক্টিভ কথার মানটা এসে কোথা থেকে? অবজারভেশন থেকে অবজেক্টিভ কথা বলে। অবজারভেশন, অবজারভেশন কে করবে? অবজারভেশন ডাক্তারবাবু নিজে কিছু অবজারভেশন করবে। তো কিভাবে অবজারভেশন করবে? যান্ত্রিক ভাবে করতে পারে, তার চেহারা দেখে করতে পারে, কালো না ফর্সা, বেঁকে না উঁচু, লম্বা, মোটা না রোগা। তাহলে ডাক্তারবাবু নিজে অবজারভেশনের মধ্যে দিয়ে রুগীকে অবজার্ভ করে কিছু জানবে, গায়ের রং কালো না ফর্সা। তাহলে এটা ইয়ে করতে হবে, এটা একটা অবজারভেশন, ডাক্তারবাবু নিজস্ব অবজারভেশন থেকে। আচ্ছা, তারপরে আজকাল তো আধুনিক চিকিৎসা হয়েছে, বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে, ইসিজি, কার্ডিওগ্রাফ, এক্স রে, রক্ত পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষা, মানসিক পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা টরীক্ষা আছে। এটাও কিন্তু অবজেক্টিভ সিমটমসের মধ্যে পড়ে। তাহলে এগুলো অবজারভেশনের মধ্যে আসে। আর কি? আর হচ্ছে আপনার রোগীর যে আত্মীয় স্বজন যারা আছে তারাও কিছু কিছু সিমটমস বলবে। কারণ রুগীকে আপনি জিনিসে আপনি কিছু রাগি, রুগীকে বলবে, সে যদি প্রচন্ড রাগিও হয় সে বলবে না। তাহলে কে বলবে? তার পাশাপাশি যারা আছে তারা রাগ কেমন সে বলবে। রুগী কি হিংসুটে? রুগী নিজে বলবে না, তাহলে কে বলবে সেটা? তার বন্ধু বান্ধবরা বলবে যে হিংসুটে। রুগী কি পরশ্রী কাতর? বলবে না। তাহলে সেগুলো কিন্তু অবজারভেশন অর্থাৎ অবজেক্টিভ সিমটমসের মধ্যে আছে। তাহলে আমরা কেস টেকিং করার সময় সাবজেক্টিভ সিমটমস কালেক্ট করবো, অবজেক্টিভ সিমটমসগুলো কালেক্ট করবো। এই দুই ধরনের সিমটমস কালেক্ট করবো। তাহলে এবার কিভাবে করবো? যে প্রথম ত্রুটি যেটা আমরা এখানে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রশ্নগুলো এমনভাবে করব, মানে প্রশ্ন ধরনটা এমন হবে যেটা নাকি রুগীরা নিজের থেকে তার কথাগুলো বলে, বিরক্ত না, মানে নিজের থেকে বলে। কেউ ডিম খেতে ভালোবাসে, কেউ ডিমের খেতে বমি হয়, কেউ ডিম খেলে তার অসহ্য মানে পেট ব্যথা হয়, কারো হয়তো ডিম খেলে নানা রকম সমস্যা দেখা যায়, কেউ দুধ পছন্দ করে, কেউ দুধ পছন্দ করে না। তাহলে সবাই তো এক জিনিস তো নয়। তাহলে এই জিনিসগুলো আমাদের কালেক্ট করতে হবে। তাহলে এটা একটা মানে ফরম্যাট হচ্ছে। প্রথম হচ্ছে আপনি কেস টেকিং, ওই বইটা আমার যে কেস টেকিং ফর্ম আছে সেখানে তো আপনি নিশ্চয়ই বাড়ি গিয়ে অবজার্ভ করবেন। এবার প্রথম হচ্ছে রুগীর নামটা লিখতে হবে, রুগীর নামের পরে তার ঠিকানাটা লিখতে হবে, তার পেশা লিখতে হবে। এবার হচ্ছে আমি ধাপে ধাপে একটু আলোচনা করিনি। সেটা হচ্ছে নাম লিখব, নাম লেখার পরে তার ঠিকানাটা লিখব, ঠিকানা লেখার পরে তার পেশাটা লিখব, পেশাটা কেন, সে কি কাজ করে, আমার চিকিৎসার সঙ্গে কি সম্পর্ক আছে, সব কিছু কিছু ক্ষেত্রে না, সব এবার হচ্ছে যে পেশেন্ট কি ধরনের লেবার করে, তবে তার পেশাটা জানলে আমি একটা মাস্টার সে তো ইন্টেলেকচুয়াল লেবার করে, মানসিক পরিশ্রম। একটা চাষি, একটা মুটে মজুর, সে যে ধরনের পরিশ্রমটা করে বা লেবারটা করে তা কলেজ, স্কুল কলেজের পড়ুয়া, স্কুল কলেজের প্রফেসর বা লেকচারার, তারা তো বিপরীত করে। এবার হচ্ছে কিছু কিছু ডিউটি আছে যেগুলো, সেগুলো জানতে হবে। যারা বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে চাকরি করে তাদের কিন্তু রাত দিন ব্যাপারটা থাকে, তাই না? দিন রাত সমান, যে কোনো সময় তাদের ডিউটি করতে পারে। পুলিশে
মিলিটারি, তাদের কিন্তু রাজ্যের বলে কিছু নেই। তাহলে তাদের যে ধরনের লেবার, ফিজিক্যালের হোক ইন্টেলেকচুয়াল হোক, তাদের নেচার অফ জব, সেই জবের উপরে নির্ভর করছে। তাহলে কিছু কিছু জব আছে ফিক্সড ডিউটি আছে। তাহলে আমরা এই যে অকুপেশন বা প্রফেশনটা তবে আমরা কেন করব, যে সেখান থেকে নেচার অফ জবটা জানতে হবে, কি জব করে সেই জবটা জানলে আমরা নেচার অফ জবে ইয়ে করব। তার উপরে তো আমাদের নির্ভর করছে সমস্ত চিকিৎসা। এবার হচ্ছে শুধু রোগ বা চিকিৎসা নয়, আরেকটা বিষয় হচ্ছে আমরা তো হোমিওপ্যাথি ওষুধ যেগুলো দিই আমাদের ভাষায় আমরা বলি পোটেন্সি বা পাওয়ার। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা ওই হায়ার পোটেন্সি দিতে হয় কখনো লোয়ার। তো সেই ক্ষেত্রে পোটেন্সির উপর নির্ভর করে নেচার অফ জবের উপর। হ্যাঁ, আমরা হায়ার পোটেন্সি দেবো না লোয়ার পোটেন্সি দেবো, তো নেচার অফ জবের উপরে একটা নির্ভর করে। এবার হচ্ছে কাস্ট। কাস্ট না বলে আমরা রিলিজিয়ান বললে ভালো হয়। কাস্ট বলতে অন্যরকম হায়ার কাস্ট না লোয়ার কাস্ট ইত্যাদি আছে, আমরা রিলিজিয়ানটা বলি। তাহলে রিলিজিয়ানটা হচ্ছে ধর্মমত। এবার ধর্মমতের উপরে আমাদের কেন এটা দরকার, দরকারটা হচ্ছে তার ধর্মের উপরে কিন্তু অনেক খাদ্য খাদক আছে। যেমন কিছু কিছু সম্প্রদায়ের মানুষ তারা মাংস টাংস বেশি খায়। কিছু কিছু মানুষ আছে বিশেষ করে যারা বৈষ্ণব ধর্ম বলে তারা নিরামিষ, কেউ আমিষ, কেউ নিরামিষ। তাহলে এই যে রিলিজিয়ানের উপরে কিন্তু আমাদের মানে তার স্ট্রাকচারগুলো আমাদের নির্ভর করে। সেই জন্য সেখানেও কিন্তু আমাদের এটা দরকার আছে, রিলিজিয়ানটা দরকার আছে। তারপরে কিছু আছে কিছু কিছু খাবার আছে, যেমন যারা শুকর খায় তাদের এক ধরনের রোগ, যারা গরু খায় তাদের এক ধরনের রোগ। তাহলে এই যে খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের উপরে অনেক কিছু রোগ নির্ভর করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রিলিজিয়ানটা দরকার। আমরা সেখান থেকে কিছু নিদর্শন পাই। আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু জব আছে সেই জবের জন্য তাদের কিছু কিছু রোগ। যেমন ধরুন এই যে পাটের যে আড়ত সুতোর মিলগুলো, তাহলে সেখানে কাজ করতে গেলে কিছু মানে তার যে অংশ সূক্ষ্মতর কিছু অংশ ওখানে ফুসফুসে কিছু ফ্যাক্টরি আছে, যেমন সিমেন্ট ফ্যাক্টরি। সেখানে সিমেন্টের যে ডাস্ট প্রচন্ড ক্ষতি করে। তাহলে এই নেচার অফ জবের উপরে কিন্তু অনেক রোগ নির্ভর করে। সেখানে আমাদের শুধু ন্যাচারালি অনেক কিছু মেডিসিনের নির্ভর করে, এটা নেচার অফ জব গেল। তারপরে হচ্ছে তার প্রেজেন্ট কমপ্লেনটা। এই প্রেজেন্ট কমপ্লেনটা কি করবো, বর্তমান যে লক্ষণগুলো নিয়ে এসছে সেখানে কি কি নেব, সেখানে তার হচ্ছে প্রেজেন্ট কমপ্লেনের ডিটেলসটা নেব, নিয়ে ওর সঙ্গে তার রাজনীতিটা কখন বাড়ে কখন কমে, কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে, কি করলে বাড়ে কি করলে কমে, এই মডালিটিটা নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে আর একটু বাকি আছে, সেটা হচ্ছে তার ট্রিটমেন্ট ডান, কি ধরনের চিকিৎসা করেছে। হ্যাঁ, এই ওই রোগের জন্য কি কি চিকিৎসা করেছে, অ্যালোপ্যাথি করেছে না হয়নি। তা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, অ্যালোপ্যাথি করা মানে হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি মানে হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। কিন্তু আজকাল হোমিওপ্যাথিটাও কিন্তু
প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। বহু হোমিওপ্যাথ ডাক্তার আছে যারা কিন্তু ট্রিটমেন্টটা জানেন। কি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলতে কি চাপা দেওয়া চিকিৎসা, অর্থাৎ অ্যালোপ্যাথি শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে চাপা দেওয়া ইয়েটা কি। অ্যালোপ্যাথি কথাটা আবিধানিক অর্থ হচ্ছে অ্যালো কথা মানে হচ্ছে ডিসিমিলার, সিমিলার নয়, ডিসিমিলার। আর প্যাথোস কথা মানে হচ্ছে সাফানো। তাহলে অ্যালোপ্যাথি কথাটা মানে হচ্ছে মানে বিসদৃশ পদ্ধতিতে যে চিকিৎসাটা করা হয় তাকে বলা হয় অ্যালোপ্যাথি। তাহলে অনেক হোমিওপ্যাথ ডাক্তাররা আছে, এবং অনেক না, আমি একটু বেশি সংখ্যা বলে 95%, সারা পৃথিবীতে যত হোমিওপ্যাথ ডাক্তার আছে তার মধ্যে 95% ডাক্তার হচ্ছে তারা ডিসমিলার, বিসদৃশ হোমিওপ্যাথি। যেমন ধরুন, শুধু তাই না, হোমিওপ্যাথি ফার্মেসিতে গেলে আপনি দেখবেন যে আলমারি বসাই ডিসিমিলার মেডিসিন। বুঝতে পেরেছি আপনার কথাটা, পুরোপুরি বুঝতে পেরেছি। হ্যাঁ, আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ সাজানো। হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে ডিসিমিলার। অ্যালোপ্যাথিক ধরন। তাহলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির সঙ্গে কোনো ফারাক নেই ওটা। তাহলে আমরা অর্গানে কি করেছি, অর্গানের কার্ডিয়াক প্রিন্সিপাল অফ দ্য হোমিওপ্যাথি, কার্ডিয়াক প্রিন্সিপাল অফ দ্য হোমিওপ্যাথি, তার মধ্যে যে একটা আছে সেটা হচ্ছে সিমিলারিটি, দ্বিতীয় হচ্ছে মিনিমাম ডোজ, সিঙ্গেল মেডিসিন। তাহলে ওই যে আলমারিতে হোমিওপ্যাথি ফার্মেসিতে আলমারিতে সাজানো, রং সঙ্গে সাজানো যে ওষুধগুলো, আমরা কিন্তু ওগুলোকে হোমিওপ্যাথি যদি লেভেলে লেখা রয়েছে হোমিওপ্যাথি মেডিসিন, তাহলে এগুলো হচ্ছে ডিসিমিলার সিস্টেম অফ ট্রিটমেন্ট। তাহলে এই ডিসিমিলার সিস্টেম অফ ট্রিটমেন্ট যখন হবে তখন ওটা চাপা দেওয়া চিকিৎসাটাই হবে, তার কিউরেটিভ চিকিৎসাটা হবে না। তাহলে আমরা টেস্ট টেকনিকের সময় প্রেজেন্ট কমপ্লেনটা লিখব, প্রেজেন্ট কমপ্লেন লেখার পরে তার মডালিটিটা লিখব, মডালিটির পরে তার কী কী চিকিৎসা করা হয়েছে, অর্থাৎ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করা হয়েছে না কিউরেটিভ ট্রিটমেন্ট করা হয়েছে, সেই ডিসিশন নেব। নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তার প্রিভিয়াসে অতীতে কী কী চিকিৎসা সে করেছে, অতীতে কি ধরনের চিকিৎসা করেছে, অর্থাৎ মূল মোদ্দা কথা যেটা হচ্ছে প্যালিয়েটিভ চিকিৎসা করে এসছে না কিউরেটিভ চিকিৎসা করে। যদি প্যালিয়েটিভ চিকিৎসা করে আসে তাহলে আমাদের ধারাটা একটু অন্যরকম হবে, আর যদি কিউরেটিভ ট্রিটমেন্ট করে আসে তাহলে আমাদের ধারাটা অন্যরকম হবে। তা সেখান থেকে কিন্তু আর একটা জিনিস আমরা যাবো প্রিভিয়াস হিস্ট্রিতে, সেটা পাবো তার যে মায়োজেমেটিক যে টেন্ডেন্সিটা, সেই মায়োজেমেটিক টেন্ডেন্সিটা কিন্তু আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে, অর্থাৎ তার দেহের মধ্যে কোন ধরনের মায়োজেমের প্রভাবটা রয়ে গেছে। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে কি আমরা কি কি দেখবো, ফ্যামিলি হিস্ট্রিতে কি আমরা দেখবো বোথ প্যাটার্নাল সাইড অ্যান্ড ম্যাটার্নাল সাইড, অর্থাৎ পিতৃকুল মাতৃকুল দুই কুলের মানে কোন রকম মায়োজেমেটিক রোগের সন্ধান আছে বা ইতিহাস, তাহলে সেটা কেন, সেখান থেকে কিন্তু আমরা মায়োজেমেটিক টেন্ডেন্সিটা পাবো। তারপরে হচ্ছে তার পাস্ট হিস্ট্রিতে কী কী রোগ হয়েছিল, সেখান থেকেও আমরা মায়োজেমেটিক টেন্ডেন্সি পাবো। তার বংশের যে সমস্ত পূর্বপুরুষরা কেউ মারা গেছে তারা কোন কোন রোগে মারা গেছে। মারা যাওয়ার হিস্ট্রিটা আমাদের কেন দরকার, মারা যাওয়ার হিস্ট্রিটা হচ্ছে এই জন্যই দরকার যে মানুষ যখন মারা যায় তখন তার রোগের চরম পর্যায়ে হলেই তো মারা যায়, অর্থাৎ সে কোন মায়োজমের প্রভাবটা ফলে মারা গেছে, তার যে ফ্যামিলিগত যে টেন্ডেন্সি তার কোন মায়োজমে, তাহলে সেই কারণে আমরা মায়োজমের দিকে হিস্ট্রি পেতে পারি। পরবর্তী যে বিষয়গুলো
সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড ড্রিম। আপনারা একটা লক্ষ্য করবেন যে একটা আলাদা বই আছে পাওয়া যায়, মানসিক লক্ষণে হোমিওপ্যাথি মেট্রোলজি। তাহলে আমরা চিকিৎসা করতে গিয়ে আমরা কতগুলো লক্ষণ খুব গুরুত্ব দিই। তার মধ্যে হচ্ছে একটা স্লিপ অ্যান্ড ড্রিম, স্বপ্ন আর হচ্ছে ঘুম। এটা কি ইন্ডিকেট করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইন্ডিকেট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ডিসঅর্ডার, সেই ডিসঅর্ডারটাকে ইন্ডিকেট করে স্লিপ আর ড্রিম। তাহলে স্লিপ অ্যান্ড ড্রিম। এবার হচ্ছে আমাদের ফুড ডিজায়ার এন্ড এগুলো কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফুড ডিজায়ার এন্ড আর তারপরে যেটা হচ্ছে বিভিন্ন অর্গান, আমাদের দেহের যে সমস্ত অর্গান, ভাইটাল অর্গান যেগুলো আছে, সেই প্রত্যেকটা অর্গান বেসিসে কিছু মডালিটি বা কিছু সিমটমস আমাদের আছে। আর একটা দরকার হচ্ছে বিভিন্ন রকম সিচুয়েশন হয়, আমাদের পায়খানা হয়, বমি হয়, ঘাম হয়, পুজ হয়, মেয়েদের সাদা স্রাব হয়, মেয়েদের মাসিক স্রাব হয়। তো এই যে বিভিন্ন অরিফিস, যে বিভিন্ন যে ডিসচার্জগুলো হচ্ছে, সিচুয়েশনগুলো হচ্ছে, তার সিচুয়েশনের ক্যারেক্টারগুলো আমাদের কালেক্ট। হ্যাঁ, তা কি আমরা সেখান থেকে কি নেব? চারটে জিনিস অবশ্যই আমাদের নোট করতে হবে। একটা হচ্ছে তার কোয়ালিটি, কেমন তার কোয়ালিটি, কোয়ান্টিটি, পরিমাণটা কমন, আর যে কালার আর ফলো। যত রকম সিচুয়েশন আছে, সমস্ত সিচুয়েশনের আমরা এই চারটে জিনিস অবশ্যই কালেক্ট করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এভালুয়েশন, মূল্যায়ন, সিমটমসের মূল্যায়ন করে এখানে গ্রেডিং করে আমরা মোট যে সিমিলার মেডিসিনটা আসবে সেই ওষুধটাই কিন্তু আমরা করব, এবং সেটা অবশ্যই একটি মাত্র ওষুধ, এটা একটি মাত্র ওষুধ আসবে, সিঙ্গেল মেডিসিন। এই হচ্ছে আমাদের মোটামুটি টেস্টিং এর একটা ফরম্যাট। এই সবাই আপনারা এইভাবে হয় খাতা, রেজিস্টার খাতা, অথবা আমাদের কাছে ছাপানো ফর্ম আছে, ফর্ম ধরে ধরে আপনারা যতটা আসবে ততটা ফাইল করে টেস্টিং করবেন। তাতে হবে কি, রেকর্ডও থাকলো, আপনি কিন্তু সহজে এডুকেশনটা করতে পারেন। আর আমাদের মূল চিকিৎসার যে সাফল্যের যে চাবিকাঠিটা, সেটা তো